একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমার সঙ্গে একজন অতিথি আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আমরা নিশ্চয়ই আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে আমরা কিছু তথ্য দেখে নিতে চাই। দর্শক, শেখ হাসিনা নাকি এই মুহূর্তে দিল্লি থেকে লন্ডনে উড়াল দিচ্ছেন। প্রায় ৭ মিনিটের ওপরে এ নিয়ে লাইভ করছে ভারতীয় প্রচার মাধ্যম রিপাবলিক বাংলা। ওদের এই ভিডিও যখন ভাইরাল হচ্ছে, তখন ফ্যাক্ট চেক করে দেখা গেল এই ভিডিওটি গত বছরের ৫ আগস্টের। এটাকে সাম্প্রতিক বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি চলন্ত ট্রাকের সামনে কয়েকজন কিশোর এসে পড়ে, কিন্তু ট্রাকটি না থেমে তাদের ধাক্কা দিয়ে চলে যায় এবং দাবি করা হয় তারা নাকি চাঁদাবাজ। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এই ভিডিওটি বাংলাদেশের নয়, এটা ইন্দোনেশিয়ার, এবং এর সাথে চাঁদাবাজিরও কোনো সম্পর্ক নেই। এসবের মধ্যে ফেসবুকে বিভিন্ন পেজ থেকে একটি পোস্ট বারবার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে নাকি ১৯টি দেশ জাতিসংঘের কাছে অভিযোগ করেছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও মিথ্যা তথ্য, কোনো প্রমাণ ছাড়াই এটা ছড়ানো হচ্ছে। এছাড়াও গুজব ছড়িয়েছে গ্রিসের মুসলিমরা নাকি ১৮০ বছর অপেক্ষার পর মসজিদে নামাজ আদায়ের অনুমতি পেয়েছেন। এসব অপতথ্যের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় ইস্যুর সাথে পাল্লা দিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক এবং রাজনৈতিক ইস্যুতেও। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে অপতথ্য মেশানো হচ্ছে, এরপর ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। মোটামুটি একটা ধারণা আমরা পেলাম যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়াচ্ছে, এবং এখান থেকে আলাপে যেতে চাই। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার এই অর্থে যে আপনি আমাদের আয়োজনে প্রায় যুক্ত থাকেন, এবং কী ধরনের ব্যবস্থাপনা সরকার নিচ্ছে এবং মানুষের নাগরিকের আসলে কী করণীয়, সেই ধারণাটা আসলে আপনার কাছ থেকে পাই। আজকেও আমরা দেখতে পেলাম যে আসলে রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ধর্মীয় কোনো কিছুই বাদ নেই। সব জায়গায় একটার একটি ইস্যুকে কেন্দ্র করে তথ্যের সাথে অপতথ্য মেশানো হচ্ছে, এবং সেটাকে আসলে ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি প্ল্যাটফর্ম থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যমের। প্রথমত আমাদের দিক থেকে সরকারের পক্ষ থেকে সিএ প্রেস উইং ফ্যাক্টস বলে একটা ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম আছে, সেখানে রীতিমতো ফ্যাক্ট চেকগুলোকে তুলে ধরা হচ্ছে। এর বাইরে আর কি করা হচ্ছে যাতে করে পদগুলো বন্ধ করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে সিএ প্রেস উইং ফ্যাক্টস এটা একটা উদ্যোগ মাত্র, এবং এখানে আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের সরকারকে টার্গেট করে যেসব অপতথ্য প্রচার করা হয় বা বিভিন্ন দেশ থেকে এগুলোর জবাব দেওয়া হয়। কিন্তু এই সমস্যাটার ব্যাপকতা এত বেশি, এই একটা ফ্যাক্ট স্পেস দিয়ে আসলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া একেবারে অসম্ভব একটা বিষয়। তো এই জন্য প্রথমত দরকার ডিজিটাল লিটারেসি বাড়ানো। সেটার জন্য সরকার বিভিন্ন ক্ষেত্র যেখানে যেখানে সুযোগ আছে সেখানে প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে। একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছে, যাতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্যটা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তাদের মাধ্যমে দেওয়া যায়। কিন্তু এর বাইরে আরেকটা বড় জিনিস আপনি দেখেছেন যে এই ফেসবুক কর্তৃপক্ষ বা মেটা তাদের সাথে সরকার যোগাযোগ বাড়িয়েছে। হয়তো জানা থাকবেন কিছুদিন আগে ফেসবুকের খুব বড় একটা দল তাদের সাথে সরকার বিভিন্ন বাহিনী তাদের সাথে মিটিং করেছে, বিটিআরসি মিটিং করেছে, প্রধান উপদেষ্টা স্বয়ং তাদের সাথে কথা বলেছেন, এবং কি ধরনের অপতথ্য শিকার হয়, অপতথ্য শিকার বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশ সহ আসলে অন্যান্য দেশের মানুষও আসলে এই ধরনের অপপ্রচার বাংলাদেশের সমস্যা না। এই ঘোষণা নিয়ে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পার্টিকুলারলি তাদের সাথে আলোচনা করেছে। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের অপতথ্যগুলোর কারণে সমাজে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরির একটা আশঙ্কা থাকে, বা অনেকে দেখা গেছে যে আসলে ফেসবুকে ঘোষণা দিয়ে সুইসাইড করার মতো ঘটনাও ঘটছে এখন। তো এইগুলোর ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ কত দ্রুত রেসপন্স করতে পারে, তাদেরকে যখন কোনো কন্টেন্টে কোনো ডুবিয়াস কোনো কন্টেন্ট যদি সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কাছে যদি নজরে আসে, বা সাধারণ মানুষের যখন নজরে আসে, কিভাবে রিপোর্টিং সিস্টেম পক্ষে কিভাবে উন্নত করা যায় এইটা নিয়ে একটা কাজ হচ্ছে, এবং এটা নিয়ে তাদের সাথে
যোগাযোগটা বাড়ানোর চেষ্টা চলছে, যাতে করে এটা যদি করা যায়, টেক জায়ান্টদের সঙ্গে যদি এইভাবে আলোচনা করা যায়, সেটা আসলে সত্যিকার অর্থে খুব চমৎকার একটা ব্যাপার হয় আর কি। কারণ ফেসবুক, ইউটিউব এরকম বড় টেক জায়ান্টদের সঙ্গে যখন আপনাদের মিটিং হবে, বিটিআরসি মিটিং হবে এবং খুব দ্রুত তারা আসলে অপতথ্যগুলো ছড়াবে, তখন হয়তো অনেকটাই পরিস্থিতি সামাল দেওয়া যাবে। কিন্তু এখন যে বাস্তবতা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এই ভুল তথ্যগুলো বিশ্বাস করে ফেলছেন। আগে সংখ্যাটা বেশি ছিল, এখন হয়তো সংখ্যাটা কমছে। সেক্ষেত্রে যারা ইয়াং, যারা আসলে ফ্রেশ গ্র্যাজুয়েট, তারা আসলে কোনোভাবে কি এই ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পারে? তাদেরকে আলাদা করে কোনো প্রশিক্ষণ দিয়ে কি বলবেন? অনেকগুলো উদ্যোগ আছে, কিন্তু এখানে একটা জিনিস আমাদের একটু যদি আমাদের মূলধারার গণমাধ্যম যারা, তারা যদি একটু সচেতন হয় এবং তারা যদি নিজেদের বিশ্বাসযোগ্যতাটা অর্জন করতে পারে। সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশে মূলধারার গণমাধ্যমও কিন্তু এই অপতথ্য প্রচারের সাথে অনেক সময় জড়িয়ে যাচ্ছে, জেনে অথবা না জেনে, অথবা অনেক সময় তারাও সংবাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে যাচ্ছে, সরাসরি সোর্সের সাথে যোগাযোগ না করে। এর ফলে মূলধারার গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানুষ আসলে গুলিয়ে ফেলছে, পার্থক্য করতে পারছে না, যে কারণে কোনটা বিশ্বাস করবে আর কোনটা বিশ্বাস করবে না, এইটা যারা দেখছেন, যারা কনজিউমার ইনফরমেশনের, তারা কিন্তু আসলে ডিসাইড করতে পারছে না। কিন্তু মূলধারার গণমাধ্যম যদি শক্তিশালী হয়, মূলধারার গণমাধ্যম যদি সঠিকভাবে বিশ্বাসযোগ্য নিউজ উপস্থাপন করে এবং তাদের নিজস্ব সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে, যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে পক্ষপাতহীনভাবে যদি সঠিক তথ্য পরিবেশনার মনোযোগী হয়, তাহলে মানুষ কিন্তু এই মূলধারার গণমাধ্যমের নিঃসন্দেহে মানে মূলধারা গণমাধ্যমের দায়িত্ব তো আছে। এবং আপনাকে একটা ছোট্ট রেফারেন্স দিতে পারি। গতকাল আমরা একটা ফ্যাক্ট চেক করছিলাম এবং সেখানে দেখা গেল অন্তত 7টি গণমাধ্যমের ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করেছেন। ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং প্রত্যেকটা কিন্তু স্বনামধন্য গণমাধ্যমে। সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? আমরা তো নিজেদের জায়গা থেকে বলছি যে এটা আমাদের খবর নয়, কিন্তু সাধারণ মানুষ আসলে বিভ্রান্ত হচ্ছে। মানে যেগুলো ভুয়া সেগুলো তো ভুয়াই, জি, যেগুলো নিজস্ব প্ল্যাটফর্ম, মূলধারার গণমাধ্যম, একেবারে অফিসিয়াল প্ল্যাটফর্ম, সেখানেও কিন্তু অনেক সময় অনেক অপতথ্য যাচ্ছে বা মিসলিডিং ইনফরমেশন যাচ্ছে। তো এইটা যদি মানে একটু কমানো যায় বা বন্ধ করা যায়, আমি বলতে চাচ্ছি যে মানুষ যদি মূলধারার গণমাধ্যমের উপর আস্থা রাখতে পারে, মূলধারার গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাটা যদি বাড়ে, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপতথ্য দিতে যদি থাকেও কেউ, মানুষ আসলে তথ্যের জন্য আপনার মূলধারার গণমাধ্যমে যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা অনেক সময় মৃত্যু সংবাদ দিই, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার দেখবেন যে অনেকে আমরা মেরে ফেলি, ইন্নালিল্লাহ পড়ে, দোয়া পড়ে, মানে আইসিইউতে আছেন, বেঁচে ফিরে আসার সম্ভাবনা আছে, তার আগে আমরা বলে দিচ্ছি তিনি মারা গেছেন। জি, তো এবং এইটার ক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় যে এখন আর এই কারো মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে মানুষ এখন আর বিশ্বাস করে না। মানুষ অপেক্ষা করে কোনো যারা রেগুলার মিডিয়া যারা, তারা আসলে এই তথ্যটা দিয়েছেন কিনা, বা তারা মানুষ তার সোর্সটা দেখে যে যিনি যে এই অবিচুয়ারিটা দিলেন কোন সোর্স থেকে উনি এই অবিচুয়ারিটা পেল, তারা কি পারিবারিক সূত্র থেকে, না হাসপাতালের সূত্র থেকে, নাকি পুলিশের সূত্র থেকে, কোনো একটা বিশ্বাসযোগ্য সূত্র থেকে পেলে তখনই মানুষ মাত্র আসলে মৃত্যু সংবাদটা বিশ্বাস করে নেয়। এখন পর্যন্ত এই জিনিসটা মানুষকে দেখে যতটুকু বুঝি বা আমরা নিজেরাও সেভাবেই আসলে এইগুলো বিশ্বাস করি। তো মূলধারার গণমাধ্যম এরকম অবিচুয়ারির মতো অন্যান্য নিউজের ক্ষেত্রেও যদি মানুষের আস্থাটা অর্জন করতে পারে এবং মানুষ যদি মনে করে যে হ্যাঁ, যেহেতু এটা 71 টিভিতে এসেছে, অতএব এটা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য তথ্য, আর অথবা প্রথম আলোতে এসেছে বা যে কোনো একটা মূলধারার গণমাধ্যমে এসেছে, মানুষ যদি তাদেরকে আস্থা আনতে পারে। পরিষ্কার হলো। আরেকটু বলবেন প্রশিক্ষণ, যেটা দিয়ে আসলে ফ্যাক্ট চেকার তৈরি হতে পারে ইয়াংদের মধ্যে, সেটা সব জায়গায় প্রান্তিক অঞ্চলে। প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিন্তু এটা আসলে সীমিত আকারে। আমরা মনে করি যে এটা ব্যাপক আকারে করা উচিত এবং একটা নেটওয়ার্কিং করার, আমরা যেটা চেষ্টা চালাচ্ছি যে একটা নেটওয়ার্কিং তৈরি করার। আমরা যদি 1000 ফেসবুক ব্যবহারকারী সারা দেশের বিভিন্ন অঞ্চলে, তাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি এবং নেটওয়ার্কের মাধ্যমে সঠিক তথ্যটা তাদেরকে পরিবেশন করতে পারি। যখনই আমরা এ ধরনের কোনো অপতথ্য দেখি, তাদেরকে যখন সঠিক তথ্যটা একটা চ্যানেলের মাধ্যমে পরিবেশন করতে পারি এবং তারা তখন তাদের প্ল্যাটফর্মে এই সঠিক তথ্যটা দিল, তারা নিজেরা ফ্যাক্ট চেকিং করলো না, যে কোনো একটা পক্ষ ফ্যাক্ট চেকিং করে সবারকে দিল এবং ওই নেটওয়ার্কের মাধ্যমে সঠিক তথ্যটা যদি পরিবেশন করা যায়, তাহলে হয়তো পরিস্থিতি সামাল যায়। সবশেষ আরেকটা বিষয়, খালি মানে ছোট করে একটু জেনেই তারপর আরেকটা শেষ করব। অনেকেই আমাদের কাছে জানতে চান এবং আহ্বান করেন যে যদি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বা রাষ্ট্রীয় পর্যায় থেকে কোনো একটা হটলাইন থাকে, যেখানে আমি সাথে সাথে অপতথ্য দেখলেই ফোন করে বলতে পারি যে এরকম একটা অপতথ্য ছড়াচ্ছে, আপনার ব্যবস্থা নিতে পারেন, তেমন কোনো ভাবনা আছে কিনা?
এটার কিছুটা দুর্বলতা আছে। আমি আপনাকে বলি, আপনি হটলাইনে এত একটা তথ্যের সত্যতা জানতে চাইলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় বা কোনো একটা কার্যালয়ে যার কাছে আপনি চাইলেন, জি। তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে আপনাকে কোনো জবাব দিতে পারবেন না, কারণ তাকে তো ভেরিফাই করতে হবে। হ্যাঁ, আমি তাকে যদি তো- ওটা প্লেস করতে পারবো কিনা যে হ্যাঁ আমার কাছে একটা অপতথ্য আসছে, আমি কনফিউজ, আমি এখানে দিতে চাই আর কি। সেটা তো ধরেন, আপনি যদি গণমাধ্যম কর্মী হন তাহলে তো আপনাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে কোনো গণমাধ্যম কর্মী কিন্তু আমাদের কাছে না, যে কোনো সাধারণ সময়- মানুষ একেবারে প্রান্তিক অঞ্চলের লেমান। সাধারণ মানুষও কিন্তু আসলে যদি এটা প্রধান উপদেষ্টার কার্যালয় সম্পর্কিত হয় তাহলে অবশ্যই প্রধান উপদেষ্টার কাছে আপনি এটা প্লেস করতে পারেন। কিন্তু আপনি যদি পুরো প্রধান উপদেষ্টা ধরেন, একটা সংক্ষিপ্ত একটা প্রেস উইং আছে, আমরা সেখানে 7-8 জন কাজ করি। এখন সব মানুষ যদি আমাদের কাছে সবসময় এভাবে প্রত্যেকটা তথ্যের সত্যতা আমাদেরকে যাচাই করে দিতে পারে, তাহলে হয়তো বা প্রসেসটা স্লো হয়ে যাবে, অথবা আমাদেরকে জনবলের সংখ্যা অনেক বাড়াতে হবে, জি। যেটা এই মুহূর্তে হয়তো সম্ভব না। ভবিষ্যতে যদি একটু পরিকল্পনা করে সময় নিয়ে জনবলের সংখ্যা বাড়ানো যায় বা এ ধরনের একটা ইউনিট করা যায়, তাহলে হয়তো বা এটার একটা অ্যান্সার আপনার আসতে পারে। কিন্তু বর্তমানে আমাদের যেসব সীমাবদ্ধতা আছে তাতে আমরা যেটা করতে পারি, আমরা মূলধারার গণমাধ্যম যারা আছে, সাংবাদিক। জি, তাহলে আমি যদি সামারি করি তাহলে প্রথমত হচ্ছে আমাদের মূলধারা গণমাধ্যমে দায়িত্বশীল হতে হবে, এবং আপনারা ডিজিটাল লিটারেসির কথা বলছেন সেটা বাড়াতে হবে, প্রশিক্ষণ চালু রাখতে হবে এবং মানুষের জায়গা থেকে সচেতনও থাকতে হবে। আমার সবচেয়ে বড় আহ্বান থাকবে, মূলধারার গণমাধ্যম যাতে চেষ্টা করে তারা নিজেরা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। মূলধারার গণমাধ্যমে যদি বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করা হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি দিল এগুলো নিয়ে মাথা ঘামাবে না। একদম, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আরও বিস্তারিত আমরা কথা বলতে পারবো, এবং ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ আলাপে ছিলেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব জনাব আবুল কালাম আজাদ মজুমদার। এবং দর্শক, আপনারা আছেন এতক্ষণ ধরে ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফ্যাক্ট নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে, এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fake-news-scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।